দুপুর যখন ৩টে, দ্য ইভেন্টারের পক্ষ থেকে প্রত্যেকবারের মতো আজকেও থাকছে গা ছমছমে এক রহস্যময় ভৌতিক গল্প। আচ্ছা, আদৌ কি ভূত বলে কিছু আছে? যারা বিশ্বাস করেন না এবং যারা বিশ্বাস করেন, প্রত্যেকের জন্যই আজকের নিবেদন পিছনের রাস্তা। আজকে গল্প পাঠে থাকছে অভিক এবং প্রতিবেশীর চরিত্রে আমি অপূর্ব। মিউজিক অ্যান্ড এডিটিংয়ে বিশ্বজিৎ, পোস্টার ডিজাইনে দেবজিৎ এবং সামগ্রিক পরিচালনায় অপূর্ব। শুরু হচ্ছে আজকের গল্প সোমনাথ ভট্টাচার্যের লেখা পিছনের রাস্তা। আবার সেই অলক্ষণে চিৎকার। হ্যাঁ, চিৎকারই বটে। এই স্লোগান কেন জানি না মোটেই সহ্য হয় না আমার। তবুও পিছনের জানলাটা খুলে প্রতিদিনকার নিয়ম পালন করি। মরা নিয়ে যেতে শুনলেই একবার করে কপালে হাত ঠেকিয়ে নিই। নতুন বাড়ি নিয়েছি, আগেরটার মতোই বড়সড় খোলামেলা এবং হ্যাঁ, সত্যিই নিরিবিলি পরিবেশ। একজন লেখকের জন্য আদর্শ যেমনটা হয় আর কি। একা বসে বসে রাত দিন কাগজে কলম ঠুকে গল্প উপন্যাস লিখি আর বায়না দেওয়া প্রকাশকের দপ্তরে পাঠিয়ে দিই। এটাই আমার পেশা। সন্ধ্যার আগে থাকতেই এই নতুন বাড়ির আশপাশ কেমন যেন অতিরিক্ত নীরব হয়ে পড়ে। শুধু প্রতিদিন সন্ধ্যায় একটা করে মৃতদেহ যায় বাড়ির পিছনের রাস্তাটা ধরে। কানে বাজে তার হরিধ্বনি। আর তারপরেই শিয়াল ডেকে ওঠে খুব বিশ্রী সুর করে। একেই বলে কপাল। এমনটা বলছি কারণ এর আগে যে বাড়িতে থাকতাম সেখানেও এই একই সমস্যা। মানে আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কারণেই নতুন বাড়ি নেওয়া। শ্মশান নিয়ে যে আমার মনে ভয় বা ঘৃণা রয়েছে তা কিন্তু নয়, বরং ও জায়গাটাকে পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা বলে মনে করি আমি। এমনকি কৈশোরে যখন লেখালেখি শুরু করি তখন প্রায়শই আমাদের গ্রামের শ্মশানে অশ্বত্থ গাছটার তলায় গিয়ে বসে বিকেল অবধি কাগজ কলমে কাটাছেঁড়া চালাতাম। লিখতাম দাদার কথা। বাবা নাকি ওকে নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছিল ছোটবেলায়, কিন্তু কেন জানি না পড়াশোনা শেখায়নি। বদলে বালি বাবা মজুরদের সঙ্গে কাজ করতে পাঠিয়ে দিত। খেটে খুঁটে ফিরে এলে বাবা ওকে খেতেও দিত না ঠিক মতো, খুব মারত আর উপার্জনের সবটা কেড়ে নিত। তবে দাদাকে কাঁদতে দেখিনি কখনো। আমাকেও সবসময় বোঝাতো পড়াশোনার গুরুত্ব। আমাকে ভালোবাসত, ভীষণ ভালোবাসত। একদিন স্কুল থেকে ফিরতেই দেখি দাদা ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে হনহন করে। সেই প্রথমবারের মতো ওর চোখে জল দেখলাম। হাত ধরে জিজ্ঞাসা করেছিলাম, কেন কাঁদছিস দাদা? উত্তর এসেছিল, ভালো থাকিস। তারপর ঘরে গিয়ে বাবার রক্তচক্ষু আর রক্তমাখা হাত দেখে জানতে পারলাম দাদা নাকি শহরে কাজে গিয়ে আমার জন্য একটা জামা কিনে এনেছিল। কাজেই রোজগার মজুরির তুলনায় কম পয়সা হাতে পাওয়ায় বাবার সাথে চেঁচামেচি শুরু হয়। এরপর নতুন জামাটা বাবা নাকি উনুনের আঁচে গুঁজে দেওয়ায় দাদার খুব হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। বাবার ভয়ে ঘরে চুপচাপ বসে থেকে ৮ ঘন্টা বাদে আমি ছুটে গেলাম বাড়ির পিছনে খালপাড়ের বাগানে। দাদার মন খারাপ হলে ওখানেই গিয়ে বসে থাকত। কিন্তু সেদিন বিকেলে একদম অন্য রূপে দেখলাম ওকে। খালের কিনারের মোটা কাঁঠাল গাছে গামছার ফাঁস গলার পেঁচিয়ে অদ্ভুতভাবে ঝুলছিল ও। পা দুটো মাটিতে ঠেকেছিল বলে গলায় চাপ বাড়াতে তাদের পিছন দিকে জোড়া করে শূন্যে তুলে নিয়েছিল দাদা। আমি নাকি জ্ঞান হারিয়েছিলাম তখনই। সন্ধ্যা হতেই তারপর সে কি তুমুল তোড়জোড়। বাবার জনা কয়েক মাতাল বন্ধু
দাদাকে খাটিয়ায় তুলে বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে উচ্চস্বরে হরিধ্বনি দিতে দিতে চলল শ্মশানের দিকে। সবার সামনে আমার বাবা, সে আরো উৎসাহ দিচ্ছে জোরে জোরে চিৎকার করার। আমার নতুন বাড়ির প্রতিবেশী ভদ্রলোক বেশ কয়েকবার আলাপের চেষ্টা করেছেন, কিন্তু পাত্তা দিইনি। বাজারের পথে 2 বার ধরেছিলেন সেদিন নতুন জায়গার শ্মশানটা ঘুরে আসার পথেও। বুঝলাম এই খেজুরে আলাপই ওর স্বভাব। আর আজ বিকেলে সোজা আমার দরজায় এসে হাজির। ভদ্রতার খাতিরে আপ্যায়ন করে বসতে দিতেই তিনি ঘষা ঘষা গলায় শুরু করলেন, বড় বিরক্ত করছি বেশ কয়েকদিন, তাই না? এ কথার কোনো উত্তর দিলাম না। পরিবর্তে বললাম, চা খাবেন তো? তা সন্ধেবেলা যখন এসেই পড়েছি, তখন একটু হলে মন্দ হতো না। চা নিয়ে যখন ঘরে ফিরে এলাম, তখন ভদ্রলোক টেবিলের উপর রাখা আমার নতুন উপন্যাসটা নিয়ে পাতা উল্টাচ্ছেন। জিজ্ঞেস করলাম, বইটই পড়া হয়? উত্তরে খানিক ভেবাচাকা খেয়ে উপন্যাসটা যথাস্থানে রেখে তিনি বললেন, ওই আর আগে পড়তাম সিলেবাস শেষ করতে, এখন শুধুই খবরের কাগজ পড়ি, দিনে 2টো করে, খুঁটিয়ে। কিন্তু মনে মনে খালি ভাবলাম, উপন্যাসটা নিয়ে তাহলে কি বোঝাতে চাইলেন লোকটা? বললাম, কি করা হয় আপনার? চায়ে শুরুত করে একটা চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, আগে একটা বেসরকারি অফিসে চাকরি করতাম, এখন সেসব ছেড়ে ইন্স্যুরেন্স এজেন্ট হয়েছি। আর আপনি? আচ্ছা মাথা মোটা লোক তো। চায়ের কাপের থেকে খানিক চোখ তুলে ভ্রু কুঁচকে দেখলাম লোকটাকে। তারপর বললাম, যে বইটা ঘাঁটছিলেন ওতে আমার নামটা দেখেননি মনে হয়? ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিই, আগের দিন রাস্তায় আমরা দুজনেই কিন্তু দুজনের নামটা জেনেছিলাম। ও, আপনি কি তাহলে লেখক? কেন, আপনার কি তাতে কোনো সন্দেহ আছে? এই কি ধরনের লেখেন? আপনি কি ধরনের শুনতে চান বলুন? ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপসে থাকলেন যেন, কিন্তু তবুও দমলেন না। বললেন, না 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 না, সাহিত্য টাহিত্য তেমন বুঝি না কি না। আমি পাতি কমার্সের ছাত্র। ছাত্র জীবনে ডেবিট ক্রেডিট করতে করতেই কেটে গেল। ও, তার মানে আপনি একেবারে বর্ণ পরিচয় শিখেই লাভ দিয়ে কমার্সে গিয়ে পড়েছেন, তাই তো? তা কেন হবে? আমি তা মোটেই বলতে চাইনি। চটে যাচ্ছেন কেন? থাক, বাদ দিন। খারাপ লেগে থাকলে একান্তই দুঃখিত। খারাপ লাগার আবার প্রশ্ন করতে কে আসছে? বলছি, বিনয় করছেন কেন? বন্ধু হতে এলাম, আর আপনি কি না মশাই ফর্মালিটি করছেন? চুপ করে রইলাম দেখে সেই সুযোগে ভদ্রলোক সশব্দে আরো 2টো চুমুক দিলেন চায়ে। তারপর নিজেই আবার বললেন, আপনি ভূতের গল্প টল্প লিখেন নাকি? বেশ ভয়ের, মানে পড়ে গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে। রাতের বেলা বিছানা থেকে নামতে সাহস হবে না, এমন গল্প লিখেন নাকি? নির্ভর করছে ভূতে কতটা ভয় পান তার উপর। এই তা পাই বলেই তো বলছি, এই মশাই বেজায় কিন্তু ভয় পাই আমি। তাহলে বলবো, হ্যাঁ লিখি। ভয় পাই না বললে লেখেন না বলতেন বুঝি? অভিমান করলাম কিন্তু। তা করুন, কিন্তু যা সত্যি আমি তাই বললাম। ভয় জিনিসটাকে নিজের লেখায় অনুভব না করানো একজন লেখকের পক্ষে চূড়ান্ত অসফলতা। বুঝলাম, কিন্তু আপনারা লেখকেরা এই ভয়ের ভাবনা ভাবেন কিভাবে শুনি? না মানে আমার ফিল্ডের প্রশ্ন নয়, তবুও ওই জাস্ট কৌতূহল হলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ভদ্রলোকের প্রশ্নের উত্তর কি দেব বুঝে না পেয়ে বললাম, যদি বলি আমি ভূত, বিশ্বাস করবেন?
কি? ভদ্রলোক একবার আমার ঘরের দেওয়ালের ওপর চোখ বুলিয়ে নিয়ে আমার দিকে গভীর সন্দেহের দৃষ্টিতে তাকালেন। হালকা হলুদ নিয়নের আলোটা নিঃসন্দেহে আমাকে এক রহস্যময় রূপ দিয়েছে, যেটা আবশ্যিক চোখে পড়ার মতোই। চকিতে আমি আমার চোখের ওপর থেকে চশমাটা সরিয়ে ডান চোখটা খুলে হাতের মুঠোয় নিয়ে রাখলাম। তারপর বললাম, ভালো করে দেখুন তো, আমার দাঁত দুটো ঠিক আপনার মতোই নাকি আরো বেশি ধারালো? আমিও ধীরে ধীরে আমার চেয়ার ছেড়ে উঠতেই সামনের ভদ্রলোকও ওঠার চেষ্টা করছেন, কিন্তু কপালে ফুটে ওঠা ঘামের বিন্দু আর বারংবার গলার ঢোক ওকে ওর চেয়ারে বসিয়ে রাখলো। এক পা দুই পা করে এগোতে এগোতে এবার বললাম, কি ভয় পাচ্ছেন তো এবার? আমি কিন্তু ভয় দেখাই না মশাই, ভয় পাইয়েই ছাড়ি। এবার মনে করুন তো, যে চাটা খেলেন তার স্বাদটা কেমন ছিল? কেন বুঝি চায় কি ছিল? সামান্য তেতো ছিল, বোঝেননি? বিষের স্বাদটা চাপা দিতে চিনিটা একটু বেশিই দিয়েছিলাম। ভদ্রলোক এবার আরো ঘেমে উঠলেন, চোখ দুটো বিস্ফারিত করে নিজের গলা আর বুক আঁকড়ে ধরে কোকিয়ে উঠলেন। বুঝি কি ক্ষতি করেছিলাম মশাই আপনার? এমনটা করলেন কেন? আরে আপনাকে আমার পছন্দ হয়নি তাই? বড় বেশি বকেন। গত কয়েকদিন থেকেই দেখছি আমার প্রতি অতিরিক্ত কৌতূহল আপনার। এ ধরনের মানুষজনকে আমার একেবারেই সহ্য হয় না। তাছাড়া অশরীরীর বন্ধু হতে গেলে অশরীরই তো হতে হবে, কি? হ্যাঁ, নতুন বন্ধুর জন্য মরতেও পারবেন না বুঝি? সে কখন থেকে আপনার জন্য স্থূলদেহ ধারণ করে বসে থাকতে হচ্ছে জানেন? ভদ্রলোক এবার উঠে দাঁড়ালেন কোনো মতে। পা কাঁপছে তার, মুখে আর একটা কথাও ফুটছে না। টলমল করতে করতে বন্ধ দরজাটার কাছে এগিয়ে গিয়ে ছিটকিরিটার দিকে দুবার হাত বাড়িয়েও ফসকালেন। বাইরে অনেক দূরে কোথাও একটা সন্ধ্যার শঙ্খ বেজে উঠতেই সচকিত হয়ে বসলাম। ঘন অন্ধকার নেমেছে ঝুপ করে। পিছনের রাস্তা দিয়ে মরা যাওয়ার সময় হয়েছে আবারও। ভদ্রলোককে প্রয়োজনের চেয়ে যথেষ্টই ভয় পাইয়েছি এবার। তাড়াতাড়ি শান্ত করাটা দরকার, নইলে অসুস্থ হয়ে পড়লে আমারই বিপদ বাড়বে। বছর দুই আগে পথ দুর্ঘটনায় হারানো চোখের কোটরে পাথরের নকল চোখটা লাগাতে লাগাতে হেসে উঠলাম। ভদ্রলোক তাতে যথারীতি অবাকই হলেন। তবুও ভয়ে যায়নি বুঝে হেগিয়ে গিয়ে ওনার হাতটা খামচে ধরতেই ঠিক করে চমকে উঠলেন তিনি। অনুভব করলাম ভয় ওর শরীর কাঁপছে। আশ্বস্ত করতে বলে উঠলাম, আরে মশাই, আমার কাপের চাটাও যে তেতোই ছিল, লিকারটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এবার বুঝলেন তো কিভাবে ভয় দেখাই আমরা, মানে লেখকেরা? আমার চোখের ব্যাপারটাও বলার পর ভদ্রলোক গভীর একটা শ্বাস ছেড়ে জোর হাত করে কপালে ঠেকিয়ে শুধু বললেন, ধন্যী মশাই, আপনি ধন্যী। ওই আবার সেই অসহ্যকর চিৎকারটা শুরু হলো। কানে এসে প্রতিদিনের মতো ভীষণ আঘাত করে শব্দগুলো। দুই হাতে কান চেপে ধরলাম। আমি বুঝি না প্রতিদিনকার ওই চিৎকার কেন যেন একই রকম লাগে শুনতে। একই লোকজন নিত্যদিন মরা বই নিয়ে যায় নাকি? এমনও মনে হয় এরাই যেন আমার আগের বাড়ির পিছনের রাস্তা দিয়ে মরা নিয়ে যেত। কখনো এমনও মনে হয়েছে সবচেয়ে উঁচু চিৎকারটা যেন আমার নিজেরই বাবার গলার স্বর। যেমনটা দাদাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় রব উঠিয়েছিল লোকটা, এ যেন ঠিক তেমনই। কি হলো মশাই, শরীর খারাপ হলো নাকি? ভদ্রলোকের কথা আমার কানে এলেও তার উত্তর না দিয়ে আমি ছুটে গেলাম জানালার দিকে। সব যাত্রীরা বাড়ির পিছনের রাস্তা ধরে এগিয়ে যেতে আমি অভ্যাস মতো বার কয়েক হাত ঠেকালাম কপালে। শিয়ালটাও মোক্ষম মুহূর্তে ডেকে উঠল আবার। মশাই,
বলছি হলোটা কি? কই, কিছু হয়নি তো। এই তাহলে এইরকম করছেন কেন? আমি তো ভাবলাম আমাকে ভয় দেখিয়ে উল্টে আপনিই বুঝি অসুস্থ হয়ে পড়লেন। না 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 না, সেসব নয়। ওই যে সব যাত্রীরা কার যেন মরা নিয়ে গেল, তারই উদ্দেশ্যে প্রণাম জানালাম। মরা? শ্মশান? হ্যাঁ, এই যে গেল এইমাত্র শ্মশানের দিকে। ভদ্রলোক এবার কেমন সন্দিগ্ধ চোখে একবার জরিপ করে নিলেন আমায়। বেজায় অবাক হয়েছেন যেন, ঠোঁটটা তাই যেন ঝুলে গেছে খানিক। কি হলো, অমন করে তাকিয়ে আছেন কেন? আবার ভয় দেখানোর, না মানে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন নাকি মশাই? এবারে কিন্তু আর বোকা বানাতে পারবেন না। না তো, আশ্চর্য কথা। আপনি এমন বলছেন যেন গলা ফাটিয়ে এইমাত্র যে হরিধ্বনি গেল সেটাও আপনি শোনেননি। হরিধ্বনি? মরা? শ্মশান? এই শুনুন মশাই, যদ্দূর জানি পিছনের ওই ঝিলের ওপর দিয়ে আজ অবধি কোনো মরাকে বিমানপথেও শ্মশানে নিয়ে যাওয়া হয়নি। আর এই তল্লাটে শ্মশান বলতে ওই 3 কিলোমিটার দূরে নদীর পাড়ে। ঝিলের ওপাশ থেকে মরা নিয়ে গেলেও এত দূর অব্দি হরিধ্বনি শোনা যাবেই না, যেতে পারেই না। মাথাটা দুম করে গরম হয়ে গেল। একটু মজা করে ভয় দেখিয়েছি বলে কি আমাকে পাগল প্রমাণ করতে হবে? এ কিরকম পাল্টা মস্করা রে ভাই? বললাম, শেষ যেদিন আপনার সঙ্গে আমার দেখা হলো সে জায়গাটা খেয়াল আছে তো? জায়গাটা যে শ্মশানই ছিল তা আপনি অস্বীকার করতে পারবেন? পায়ে হাঁটা পথে আমার এই বাড়ি থেকে বড় জোর মিনিট 15 দূরে শ্মশান, আর আপনি বলছেন সবচেয়ে কাছের শ্মশান 3 কিলোমিটার দূরে। ঠাট্টার একটা সীমা থাকে মশাই, বুঝলেন? ভদ্রলোক আমার মুখের দিকে কেমন একটা শূন্য দৃষ্টিতে তাকালেন। এবার কি ভাবছেন, কি বলছেন, কি বা বুঝছেন আমার মাথায় ঢুকলো না একদমই। পরিবর্তে আমার মাথার ভিতরকার শিরাগুলো যেন জ্বলতে লাগলো। কয়েক সেকেন্ড পর আমার মুখের ওপর থেকে চোখ নামিয়ে ভদ্রলোক বললেন, এই ঠিক আছে ঠিক আছে, এবার মনে হয় হ্যাঁ আমার যাওয়াই উচিত। মনে মনে আমিও ঠিক তেমনটাই আশা করেছিলাম যে লোকটা ফিরলে যেন হাঁপ ছেড়ে বাঁচি। খোলা জানলাটা টেনে সশব্দে বন্ধ করছি, এমন সময় একটা নিচু স্বরের বিড়বিড় কানে এলো। ভদ্রলোক বলতে বলতে এগোলেন, যত সব পাগল ছাগল, এই লিখন না ছাই। নিমেষে যেন মাথার জ্বলন্ত শিরাগুলো বেয়ে একরাশ লাভা বেরিয়ে এলো। প্রায় 1 লাফে ঘরের দরজার সামনে পৌঁছে লোকটার পথ আটকে দাঁড়ালাম। গলা আমার কঠিন হয়েছে আচমকা। বললাম, কি বললেন? কই কি বললাম? আমাকে আপনার পাগল মনে হয়? এই না 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 না, ছি পাগল বলবো কেন খামোকা? আপনি আপনি আমাকে পাগল বলেছেন? এই 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 বলেছি তো, বেশ করেছি। আপনি মশাই পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। কিক্ষণে যে আপনার সাথে আলাপ করতে এসেছিলাম, এখন এই শুনুন তো, এই শুনুন, যেতে দিন তো আমার, মানে যেতে দিন। ভদ্রলোকের অযৌক্তিক রাগ যেন দম্ভ বলে মনে হতে লাগলো। এত কিসের মেজাজ ওর, এত কিসের দিমাগ? দরজার পাশেই দেওয়ালে ছবি টাঙানোর পেরেক ঠোকার হাতুড়িটা রাখা ছিল। এক ঝটকায় সেটা টেনে নিয়েই সজোরে বসিয়ে দিলাম ভদ্রলোকের কপালের ঠিক মাঝখানে। অস্ফুট একটা শব্দ করে লোকটা লুটিয়ে পড়লেন মেঝেতে। মনের মধ্যে সেই পাশবিক জিঘাংসাটা ফিরে এসেছে আবার। যেমনটা গত সপ্তাহে পুরানো বাড়ির কাজের মেয়েটাকে মারার সময়টা হয়েছিল, যেমনটা তারও আগে বাবার মুখে বালিশ চাপা দেওয়ার সময় হয়েছিল। মেঝে পড়ে তখনও গোঙাচ্ছে লোকটা। অসংলগ্ন শব্দে বলে চলেছেন, আপনার সাথে কোনাকানি শ্মশানে দেখা হয়নি আমার। সেদিন বাজারে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, বাজারে গিয়েছিলেন আপনি। মিথ্যেটা আর বরদাস্ত হচ্ছে না কিছুতেই। মরার আগেও আমাকে মিথ্যে অপবাদ দিতে ছাড়ছে না কিছুতেই। তাড়াতাড়ি উবু হয়ে বসে ওর কপাল ফেটে বেরিয়ে আসা রক্তটা চেটে নিয়ে মুখটা চেপে ধরলাম। আর
আর তারপরেই নিজের ধারালো দাঁত দুটো বসিয়ে দিলাম ওর ঘাড়ে। হা, অনেক দিন বাদে প্রাণ ভরে রক্তের আস্বাদ নিলাম। ঘড়ির কাঁটার হিসেব নেই কোনো, অন্তত 1 ঘন্টা তো হবেই। কাজের মেয়েটার রোগা শরীরে এতটা রক্ত ছিল না, আজকের মতো স্বাদও সে রক্তের ছিল না, কিন্তু মেয়েটার কর্কশ গলায় ঝাঁঝ ছিল সরেশ। রীতিমতো খিস্তির সুরে ঝগড়া করে বলে উঠেছিল যে আমার বাড়ির পেছনের রাস্তা দিয়ে কোনো মরা নাকি যায় না, পিছনে কোনো রাস্তাই নেই, আছে বহুদূর খোলা মাঠ। খিদে বিশেষ না থাকলেও রাতের খাবারে প্রয়োজন মতো সামান্যই মাংস রেঁধে নিয়ে আয়েশ করে বসলাম। কিছুটা মাংস কিমা করে কুকুরের জন্য দিয়ে অবশিষ্টগুলো পুঁতে দিয়েছি ঘরের পিছনে। ভালো মতো গভীর গর্ত না করলে হ্যাংলা কুকুরগুলো এসে সেখান থেকে খুঁড়ে বের করে খাবে মাংসগুলো। মানুষের মাংসের স্বাদ সেই লোক কি সহজে ছাড়া যায়? আমিই পারলাম না। সন্ধ্যায় হেঁকে যাওয়া শিয়ালটাও যদি দেখা দিত তাহলে আর এইসব চিন্তা থাকতই না। এবার বলুন তো, আমি কি কিছু ভুল করেছি? প্রতিদিন সন্ধ্যায় যদি আমার বাড়ির পিছনের রাস্তা দিয়ে কোনো মরা নিয়ে যাওয়া হয়, তাতে এত গোপন করার মতো, মিথ্যে কথা বলার মতো কি ব্যাপার আছে? আপনারাই বলুন, আমি কি মরা চুরি করব নাকি তাদের চিবিয়ে খাবো? আমার রাগ এরকম ন্যায্য হলে আমি কিন্তু বারবারই এমনটা করব, বারবার উচিত শিক্ষা দেব। আর হ্যাঁ, আরও একটা কথা, আজ অবধি আমার দাদা কখনো আমার উপরে আলটপকা মেজাজ দেখালো না। আর এরা কোথাকার কে? বরং দাদাও এসে মাঝে মধ্যে আমাকে দেখে ভয় পায়। প্রায়শই বলে আমি নাকি ভয় দেখাই না, ভয় পাইয়েই ছাড়ি। শেষ হলো আজকের গল্প পিছনের রাস্তা। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের কাছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্য ইভেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সকলের আগে আপনার কাছে নোটিফিকেশন